নমস্কার। কৃষি দপ্তর পশ্চিমবঙ্গ সরকার আয়োজিত বাংলার মাটি বাংলার কৃষি অনুষ্ঠানে আপনাদের স্বাগত। আজকে আলোচনার বিষয় আলু ক্ষেতের পরিচর্যা। আলু আমাদের রাজ্যের দ্বিতীয় প্রধান অর্থকরী ফসল ধানের পরেই। প্রচুর পরিমাণে বিনিয়োগ ঘটে এই আলু চাষকে কেন্দ্র করে এবং সেই সঙ্গে কৃষি এবং শিল্পের একটা মেলবন্ধন ঘটেছে আলু চাষের মাধ্যমে। ফলে বহু মানুষের রুজি রোজগার নির্ভর করে এই আলুর উৎপাদনের ওপর। কিন্তু আবহাওয়াজনিত কারণে, রোগ পোকার আক্রমণে এবং সেই সঙ্গে সঠিক পরিচর্যার অভাবে ব্যাহত হয় উৎপাদন। ক্ষতি শুধু আমাদের চাষি বন্ধুদের বা বিনিয়োগকারীর নয়, তার প্রভাব থাকে বাজারে, তার প্রভাব পড়ে আমাদের রাজ্যের অর্থনীতিতে। তাহলে উপায় আছে। বিশেষজ্ঞ এবং কৃষি বিজ্ঞানীদের পরামর্শে সঠিক পরিচর্যার মাধ্যমে আমাদের উৎপাদন অব্যাহত রাখতে আমরা সমর্থ হব। কিভাবে সেই সমস্ত জেনে নিতে আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন সহকৃষি অধিকর্তা হুগলি জেলা থেকে নবারুণ চক্রবর্তী, আমার ডান দিকে রয়েছেন। নমস্কার। নমস্কার, স্বাগত আপনাকে। আর আছেন সহকৃষি অধিকর্তা চুঁচুড়া সদর পূর্ণেন্দু মজুমদার। নমস্কার, স্বাগত আপনাকেও। আর প্রিয় দর্শক বন্ধু, আপনারা তো আছেনই, আপনাদের জন্য নাম্বার টিভি স্ক্রিনে দেওয়া আছে, ওই নাম্বারে ফোন করে আজকের বিষয়ের ওপরে আপনারা প্রশ্ন রাখবেন। চলে আসছি আমি সরাসরি আলোচনায়। প্রথমে পূর্ণেন্দুবাবু, আপনার কাছে যেটা জানতে চাইবো যে আলু চাষ তো ইতিমধ্যে শুরু হয়েছে এবং ফলনের ওপর সবার স্বার্থ জড়িত রয়েছে। এক্ষেত্রে ফলন বাড়াতে বা বেশি পেতে কোন কোন বিষয়গুলির ওপর গুরুত্ব দেয়? হ্যাঁ, প্রথমেই আমাদের যেগুলো আলু চাষের ক্ষেত্রে নজর রাখতে হবে, বিশেষ করে আমাদের সিডের ক্ষেত্রে আমরা যে সিডটা নিয়ে আসছি সেক্ষেত্রে একটা আমরা পরবর্তীকালে ডিটেলস আলোচনা করব যে ভালো সিড পেতে গেলে কোন কোন বিষয়ের উপরে আমাদের লক্ষ্য রাখা উচিত। এবং বিশেষ করে আমাদের সিড ট্রিটমেন্ট এটা কিন্তু ভীষণভাবে জরুরি, মানে কারণ কৃষক বন্ধুরা অনেকেই সিড ট্রিটমেন্ট করেন কিন্তু প্রপারলি করাটা খুব জরুরি। কারণ যদি তিনি এমইএমসি বা এই ধরনের ওষুধ ব্যবহার করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই সেটা 1 থেকে 2 মিনিটের বেশি রাখা যাবে না। কিন্তু যেখানে যদি আমরা ম্যাঙ্কোজেব জাতীয় ওষুধ দিয়ে ট্রিটমেন্ট করি সেক্ষেত্রে কিন্তু আমাদের 8 থেকে 10 মিনিট পর্যন্ত আমরা রাখতে পারি। এই যে ডিফারেন্সগুলো, এইগুলো কিন্তু আমাদের ভীষণভাবে গুরুত্বপূর্ণ। এছাড়া আমাদের আলু চাষের ক্ষেত্রে এখন যন্ত্রপাতির ব্যবহার আগের থেকে অনেক বেড়েছে, যেগুলো আমাদের কৃষকদের মধ্যে মাথায় রাখতে হবে যাতে আমরা রোপণটাও আমরা যন্ত্রের মাধ্যমে করতে পারি বা আমাদের কাটার ক্ষেত্রেও আমরা যেন যন্ত্রের মাধ্যমে করতে পারি। আর বিশেষ করে টাইমলি সোয়িং, এটা কিন্তু আলুর ক্ষেত্রে একটা বিশেষ গুরুত্বপূর্ণ। এবং সোয়িংয়ের পরে যে স্পেসিংগুলো রাখা বা পরবর্তীকালে আমরা ডিটেলসে যেগুলো বলবো সারের উপরে জোর দেওয়া, বিশেষ করে বায়ো ফার্টিলাইজার অর্থাৎ জীবাণু সার এবং জৈব সার এবং রাসায়নিক সার, এই 3টে সারের সংমিশ্রণে আমরা যদি ভালোভাবে চাষ করতে পারি তাহলে আমরা একটা ভালো ফলন আশা করতে পারবো। এবং পরিশেষে আমাদের যেগুলো বিভিন্ন ধরনের রোগ পোকা রয়েছে সেগুলো যাতে আমরা ঠিকমতোভাবে ম্যানেজমেন্ট করতে পারি তাহলে কিন্তু আমরা একটা ভালো জিনিস ফলন আমরা আশা করতে পারি। আচ্ছা নবরুণবাবু, আপনার কাছে আসবো যে পূর্ণেন্দুবাবু যে কথাটা বললেন, সারের উল্লেখ করলেন, গাছের বাড় বৃদ্ধি ফলন বেশি পেতে গেলে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তো এক্ষেত্রে সারের ব্যবহার এবং সঠিক পরিমাণটা জানা অত্যন্ত জরুরি, কারণ উৎপাদন ব্যয় এর উপর অনেকটা নির্ভর করে। একদম ঠিক কথা। আলু ফসলটা হচ্ছে এমন একটা ফসল যে যার খাবারের চাহিদা অনেক বেশি এবং সবথেকে যেটা বাস্তব অভিজ্ঞতা হচ্ছে খাবার তো বেশি লাগেই, কৃষক ভাইরা যতটা প্রয়োজন তার থেকেও অনেক বেশি পরিমাণ খাবার আলুতে দেন, কিন্তু তার ফলে সমস্যা বেশ ভালোই লক্ষিত হয়। সেটা হয়তো একদিনে বোঝা যায় না। সেই কারণে যেটা আমার সহকর্মী বললেন পূর্ণেন্দু সাহেব, যে জৈব সার, জীবাণু সার এবং রাসায়নিক সার এর সংমিশ্রণে কিন্তু আলু চাষটা করতে হবে। আচ্ছা, জৈব সারের বিষয় তো আমরা সবাই জানি, গোবর সার, কেঁচো সার এগুলো যথেষ্ট পরিমাণ দিতে হবে। এবার মানে ধান কাটার পরে যখন আলু লাগানো হচ্ছে তার আগে অন্তত 7-8 দিন আগে, 10 দিন আগে এই জৈব সারটা দিতে হবে। এবং জীবাণু সারের কথা উনি বলেছেন, এক্ষেত্রে আমরা অ্যাজোস্পাইরিলাম মানে অ্যাজোফস হিসাবে পাওয়া যায়, সেগুলো অন্তত বিঘা প্রতি আমাদের 1 কেজি বা 1.5 কেজি মতো পরিমাণ আমাদের দিতে হবে। এর সঙ্গে যেটা আছে রাসায়নিক সার, এই জায়গাটা আমি একটু গুরুত্ব দিতে চাইছি, কারণ রাসায়নিক সারের ব্যবহারটা আমি আগেই বলেছি যে কৃষক ভাইরা যা প্রয়োজন তার থেকে অনেক বেশি পরিমাণে দেন। আমাদের সরকারি সুপারিশকৃত যে ডোজ হচ্ছে 200 কেজি নাইট্রোজেন, 150 কেজি P2O5 এবং 150 কেজি K2, অর্থাৎ নাইট্রোজেন, ফসফেট এবং পটাশ 200:150 কেজি পার হেক্টর।
এবং এইভাবে বললে হয়তো কৃষক ভাইরা বুঝতে পারবেন হ্যাঁ, না, বিঘা কারণ প্রতি, তাদেরকে হ্যাঁ। ক্যালকুলেশন করতে হয়। এই ক্যালকুলেশন করে যদি আমি বলতে চাই, তাহলে দেখুন এখানে আপনার স্ক্রিনে বিভিন্ন রকমের ফার্টিলাইজারের মিশ্রণের ক্যালকুলেশন দেওয়া আছে এবং সেটা একর প্রতি দেওয়া আছে। আমি যদি একটা উদাহরণ এখান থেকে বেছে নিই, ধরুন সবথেকে বেশি ব্যবহৃত হয় যে সারটা 10-26-26 আলুতে, সেখানে আমরা বলবো যে বিঘা প্রতি 1.5 বস্তা 10-26-26-এর প্রয়োজন, কিন্তু বাস্তব অভিজ্ঞতা হচ্ছে কৃষক ভাইরা 3 থেকে 4 বস্তা ব্যবহার করেন। তা এর সঙ্গে 3 থেকে 4 কেজি ইউরিয়া বিঘা প্রতি বলছি, কিন্তু এটা বিঘা মানে 33 শতকের বিঘা, কোনো কোনো জায়গায় 40 শতকও হয়। তা এইটা প্রথমে মূল সার হিসাবে দিতে হবে, তারপরে চাপানে আরও 40 কেজি ইউরিয়া লাগবে বিঘা প্রতি, সেটা কেউ একবারেও দিতে পারেন, আর যদি বালি মাটি অতিরিক্ত হয় সেক্ষেত্রে দুবারেও দিতে পারেন, অর্থাৎ 20 কেজি করে দুবারে, একটা 21 দিনে একটা 42 দিনে দিতে পারেন। এই মোটামুটি মানে রাসায়নিক সারের ডোজ এখানে স্ক্রিনে দেখা যাচ্ছে, যে যার যে সারটা ভালো লাগে। এখানে আমাদের বক্তব্য, গাছ কিন্তু 10-26-26 বা 14-35-14 বা ডিএপি, এসএসপি এগুলো চেনে না, গাছ চেনে কিন্তু N-P2O5 আর K2O। তাই এই সমস্ত সার থেকে যে N-P2O5 K2O যেগুলো পাওয়া যাচ্ছে, মানে যেগুলো সেই ক্যালকুলেশনটাই হচ্ছে সব থেকে বড় কথা। এবং এই যে গাছের যে জৈব সার, জীবাণু সার দিলে যে এগুলো আবার ওটা আবার রান্না করতে সাহায্য করে, জৈব সার, জীবাণু সার, আচ্ছা। তখন গাছকে সঠিকভাবে পেতে সাহায্য করে। আচ্ছা, আরেকটা এখানে একটা প্রশ্ন আসছে যে অতিরিক্ত বলেন যে 3-4 বস্তা ব্যবহার করছেন অনেকে, এই অতিরিক্তর ফলে অপচয় তো একদিকে যেমন হচ্ছে, অর্থের একটা সংকট দেখা দিচ্ছে এখানে, ঠিক সেই সময় কি এর কোনো সাইড এফেক্ট থাকে? হ্যাঁ, অবশ্যই। আমাদের মাটি বন্ধা হয়ে যাচ্ছে। হ্যাঁ, মাটির মধ্যে অতিরিক্ত পরিমাণ যে কেমিক্যাল ব্যবহার করার ফলে পরবর্তী ক্ষেত্রে কিন্তু আর সেইগুলোর মানে নানা রকমের সমস্যা, মানে মাটির পিএইচের, অর্থাৎ অ্যাসিডিক হয়ে যাচ্ছে কোনো ম্যাক্সিমাম ক্ষেত্রে, এবং চাষি ভাই কিন্তু ফলনে অনেক ক্ষতিগ্রস্ত। আচ্ছা, আমি পূর্ণেন্দু বাবুর কাছে যেটা জানবো, নবরুণ বাবুর কথা সূত্র ধরেই, যে মাটির গুণাগুণ অনেকটাই ব্যাহত হচ্ছে এই অতিরিক্ত সারে ব্যবহারের ফলে। অনুখাদ্য একটা গুরুত্বপূর্ণ বিষয় এই চাষের ক্ষেত্রে, তো অনুখাদ্য কিভাবে চাষি বন্ধুরা প্রয়োগ করবেন সেটা যদি একটু বলেন। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমাদের আলুর ক্ষেত্রে একটু মাথায় রাখতে হবে, শুধুমাত্র এনপিকে এর উপরে ডিপেন্ডেন্সি করলে হবে না, কারণ আমাদের যে কোনো ফসল চাষ করতে গেলে টোটাল 16খানা খাবার লাগে। তার মধ্যে আমাদের ম্যাক্রো এলিমেন্ট যেগুলো 6টা থাকে, তার মধ্যে এনপিকে পড়ছে, এবং তারপরে যেটা হচ্ছে একটু গৌণ খাদ্য উপাদান যেগুলো, যেমন ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সালফার। এখানে কিন্তু আলুর ক্ষেত্রে সালফারটা একটা ভীষণ গুরুত্বপূর্ণ, এবং আমরা হেক্টর প্রতি মোটামুটি 20 কেজি সালফার আমাদের আলু চাষে প্রয়োজন। এবং সেটা যদি কোনো কৃষক বন্ধু আমাদের সিঙ্গেল সুপার ফসফেট ব্যবহার করে থাকেন, তাহলে কিন্তু এই যে সালফারের প্রয়োজনীয়তাটা অটোমেটিকভাবে এটা মিট আপ হয়ে যায়। আর যদি তিনি সালফার এসএসপি ব্যবহার না করে থাকেন, সেক্ষেত্রে তাকে আলাদা করে সালফারের যোগান অবশ্যই দিতে হবে। এরপরে আসছে আমাদের যে অনুখাদ্য 7খানা রয়েছে, তার মধ্যে এখানে মূলত আমাদের জিঙ্ক এবং বোরন, এই দুটোই হচ্ছে বেশি পরিমাণে গুরুত্বপূর্ণ, কারণ জিঙ্কের অভাবে একটা পাতায় একটা বাদামি টাইপের দাগ দেখা যায়, এবং অনেক ক্ষেত্রে ফলনের ক্ষেত্রেও একটা হ্যাম্পার হয়। আর বোরনের ক্ষেত্রে, বোরন যদি না হয় তাহলে ঠিকমতোভাবে আলু ফরমেশন বা শেকড়ের যে গ্রোথ, এইগুলোর ক্ষেত্রে কিন্তু একটা ব্যাহত দেখা যায়। সেক্ষেত্রে আমরা অবশ্যই জিঙ্কের ক্ষেত্রে জিঙ্ক ইডিটিএ ফর্ম যেটা, সেটা আমরা 8 থেকে 10 গ্রাম প্রতি ব্যারেলে, অর্থাৎ আমাদের যে ড্রাম হয় সেই ড্রামে 8 থেকে 10 গ্রাম পর্যন্ত দিতে পারি। আর এটা আমরা দেব অবশ্যই আমরা 21 দিন বা 25 দিনের মধ্যে অবশ্যই দেব। আরেকটা হচ্ছে যেটা বোরন প্রয়োগ, বোরনের অনুখাদ্যটা স্প্রে করব, বোরন D20% হিসেবে পাওয়া যায়, সেটা 1 গ্রাম প্রতি লিটার জলে আমরা স্প্রে করতে পারি, এবং সেটা 40 থেকে 42 দিনের মাথায় অতি অবশ্যই স্প্রে করতে হবে, তাহলে কিন্তু আলুর ফলন একটা ভালো জায়গা আমরা পেতে পারি। পূর্ণেন্দুবাবু, আরেকটা জিনিস এখানে জানবো, যে আমাদের মাটির গঠনশৈলী তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের, এক্ষেত্রে কি মাটি পরীক্ষার মাধ্যমে এই সব অনুখাদ্য প্রয়োগটা প্রয়োজন? হ্যাঁ, অবশ্যই মাটি পরীক্ষার মাধ্যমে, মাটিতে যদি অনুখাদ্য দিতে হয় তাহলে অতি অবশ্যই আমাদের মাটি পরীক্ষা দিয়ে প্রয়োজন আছে। কিন্তু আমরা যেটা এখন চেষ্টা করছি যে আমাদের অনুখাদ্যগুলোকে যদি স্প্রে ফর্মুলেশনে দেওয়া যায়, সেক্ষেত্রে মাটির পরীক্ষা না করলেও ওটা দেওয়া যেতে পারে। কিন্তু যদি মাটিতে যদি অনুখাদ্য যেগুলো, যেমন জিঙ্ক সালফেট যেগুলো হিসেবে দেওয়া যেতে পারে, বা বোরন যদি মাটিতে যদি আমরা দিতে পারি, তখন কিন্তু অবশ্যই আমাদের মাটি পরীক্ষা প্রয়োজন আছে। আচ্ছা, নবরুণ বাবু, আপনার কাছে যেটা জানবো, এর পরেই যে প্রশ্নটা স্বাভাবিকভাবেই আসে, যে পরিচর্যার ক্ষেত্রে আগাছা একটা গুরুত্বপূর্ণ বিষয়,
এবং এর জন্য উৎপাদন ব্যাহত হয়। তো সেক্ষেত্রে আগাছা নিয়ন্ত্রণ কিভাবে করবেন চাষি বন্ধুরা? হ্যাঁ, মানে আগাছা যেমন একদিকে মানে গাছের সঙ্গে কম্পিটিশন করে, হ্যাঁ। খাবারের বিষয়ে হোক, সূর্যের আলোর বিষয়ে হোক, জলের বিষয় হোক, বিভিন্ন ক্ষেত্রে। সেই কারণে আমরা যে খাবারটা, যেটার কথা আগে আমি বললাম, যে আমরা আলু গাছের জন্য দিচ্ছি, তার অনেকটা খাবারই কিন্তু আগাছা খেয়ে নেয়, কারণ এদের খাবার ক্ষমতা সাধারণ যে আমরা চাষ করছি যে ফসলটা, তাদের থেকে অনেক বেশি। আর দ্বিতীয় আরেকটা ব্যাপার হচ্ছে, এই আগাছাগুলো বিভিন্ন রোগ এবং পোকার আশ্রয়স্থল। তো দেখুন, আপনাদের স্ক্রিনে কিছু আগাছার ছবি দেখছেন, মানে এরকম অনেক আগাছা আমরা আলুর জমিতে দেখতে পাই, যেগুলোর যদি 3 ভাগে ভাগ করি, মুথা জাতীয় আগাছা, ঘাস জাতীয় আগাছা এবং চওড়া পাতাযুক্ত আগাছা। সবগুলোই কম বেশি ক্ষতি করে এবং আলু গাছের ফলন অনেকটা কমিয়ে দেয়। তা এক্ষেত্রে যদি কন্ট্রোল করতে হয়, আমরা সবসময় হাত নিড়ানির কথা বলে থাকি, যে মোটামুটি যখন আর্লি স্টেজে, মানে গাছের যখন ক্রপের আর্লি স্টেজে যদি হাত নিড়ানি করা যায়, তাহলে তো আগাছা সার্থকভাবে দমন করা যায়। কিন্তু বর্তমানে এত লেবার সংকট হয়ে যায়, সেই জন্য কৃষক ভাইদেরকে কেমিক্যাল হার্বিসাইডের উপর নির্ভর করতে হয়। তা সেক্ষেত্রে দীর্ঘদিন ধরে চলে আসছে পেন্ডিমিথিলিন বা মেট্রিবুজিন, এইগুলো ব্যবহার করা যেতে পারে, কিন্তু মনে রাখতে হবে এগুলো সবই হচ্ছে প্রি ইমার্জেন্স, অর্থাৎ আলু বসানোর পরে অঙ্কুরোদ্গমের আগে এগুলো ব্যবহার করতে হবে। তাহলে পর্যবেক্ষণ একটা গুরুত্বপূর্ণ বিষয়, হ্যাঁ, সবসময় না, মাঠে আলুটা গিয়ে বসিয়ে দেখা। দেওয়া হলো, হ্যাঁ, তারপরে কিন্তু অঙ্কুরোদ্গমের আলুটা ফোটার আগে কিন্তু এটা ঠিক ব্যবহার সময় করতে হবে, ব্যবহার 1 থেকে 2 দিনের মধ্যে। আচ্ছা। হ্যাঁ, তা না হলে কিন্তু কোনো কাজ হবে না। এবার কিছু কিছু মুথা জাতীয় যেগুলো আছে, সেইগুলো সত্যিই কোনো ওষুধ দিয়ে দমন করা যায় না। তাহলে যদি আলু বসানোর বেশ কিছুদিন আগে যদি টোটাল উইড কিলার কিছু পাওয়া যায় আমাদের, আপনার বিভিন্ন রকমের যে মানে গ্রামক্সন হিসাবে পাওয়া যায়, প্যারাকুয়াত যেটার নাম আর কি, বা গ্লাইফোসেট হিসাবে পাওয়া যায়, সেইগুলোকে ব্যবহার করা যেতে পারে। কিন্তু এগুলো যেন কোনো কৃষক ভাই আলু বসানোর পর, মানে আলুর গাছের যেন কোনোভাবেই এই দুটো ওষুধ, যে দুটো আমি নাম করলাম, প্যারাকুয়াত এবং গ্লাইফোসেট, মানে এই জাতীয় টোটাল উইড কিলার, এগুলো যেন কোনোভাবেই ব্যবহার না করেন। সেদিনকে আমি মাঠে গিয়ে দেখছিলাম, এক কৃষক ভাই এটা ব্যবহার করার ফলে গাছের পাতা পুরো হলদে হয়ে গেছে। তার মানেটা কি? ও কিন্তু ওই ওষুধটা কিন্তু আগাছা ছেড়ে না, ও কিন্তু গাছ ছেড়ে, যে কোনো যা থাকবে তাকেই মেরে ফেলবে। তো এইগুলোকে খুব লক্ষ্য রাখতে হবে। মেট্রিবুজিন যেটা খুব কমন ওষুধ, যেটা মোটামুটি 150 গ্রাম লাগবে 1 বিঘার জন্য। এখন আবার মেট্রিবুজিনের সঙ্গে ক্লোরিনোফপ প্রোপারজাইল বলে আরেকটা কম্পোজিশন বাজারে এসছে, শাগুন নামে বাজারে পাওয়া যায়। হ্যাঁ, এই ওষুধটা কিন্তু মানে চারা গজা, মানে আগাছা জন্মানোর 2-3 লিফ, মানে 2-3 পাতাযুক্ত অবস্থাতেও কিন্তু স্প্রে করা যায়, কিন্তু স্প্রের জন্য বিশেষ সতর্কতা অবলম্বন করেই কিন্তু স্প্রেটা, মানে এটাকে অবহেলা করলে চলবে না, অবশ্যই, আগাছাকে অবশ্যই নিয়ন্ত্রণে আনতে হবে। আমি পরের প্রশ্নে আপনার কাছে আসবো পূর্ণেন্দুবাবু, যেটা যে আবহাওয়াটা এখন দারুণ, মানে প্রচণ্ড ঠান্ডা, যেটা আলু চাষের পক্ষে খুবই উপযোগী, আবার কখনো কোনো কুয়াশা আসছে বা ঝলমলে রোদ। সেচ একটা গুরুত্বপূর্ণ বিষয়, কখন কতটা পরিমাণ সেচ ব্যবহার করবেন? হ্যাঁ, এখানে আমাদের মনে রাখতে হবে যে মাটির অবস্থা অনুযায়ী আমাদের সেচটা ডিপেন্ড করে। অ্যাকচুয়ালি যদি আমাদের বেলে মাটি বা দোআঁশ মাটি হয় সেখানে একরকম, আবার এঁটেল টাইপের মাটি হলে সেখানে একরকম। তো যদি আমরা বেলে বা দোআঁশ মাটি হয়, সেক্ষেত্রে আমাদের মোটামুটিভাবে 6 থেকে 7 দিন বাদে বাদে একটা ইরিগেশন দেওয়া প্রয়োজন। আবার যদি আমার এঁটেল মাটি হয়, তাহলে মোটামুটি 10 দিন বাদে বাদে আমরা ইরিগেশন দিতে পারি। এবারে এখানে যেটা প্রয়োজন মাথায় রাখতে হবে, যে কখনোই আলু চাষের ক্ষেত্রে যে ভেলি থাকে, সেই ভেলিটা পুরোপুরি ডুবিয়ে সেচ দেওয়া যাবে না। এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ এর সঙ্গে আমাদের বিভিন্ন ধরনের রোগের একটা মানে আসার সম্ভাবনাটা বেড়ে যায়। বিশেষ করে আবার খেয়াল রাখতে হবে যে একদম যদি শুকনো থাকে, সেখানেও আবার যেমন স্ক্যাব জাতীয় যে সমস্ত রোগের সমস্যা রয়েছে সেগুলো বেড়ে যাবে। আবার যদি আমরা বেশি ভিজিয়ে দিই, বেশি একদম ওভার ফ্লাডেড হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের যে কাণ্ড পচা বা এই ধরনের যে রোগগুলো, সেগুলো আবার বেড়ে যাবে। সেক্ষেত্রে আমাদের ভেলির থেকে মোটামুটি 2/3 ভাগ আমরা ভিজিয়ে রাখবো, উপরের 1/3 ভাগ যাতে আমরা না ভেজানো হয়, সেই জায়গাটায় রাখতে পারলে আমাদের সব থেকে ভালো হবে। আর আলুর ক্ষেত্রে যেটা ক্রিটিক্যাল ফেজ কিছু কিছু রয়েছে, যেমন ওই কন্দ ফরমেশন বা স্টোলন ফরমেশন, এই যে ফরমেশনের যে দিনগুলো রয়েছে, মোটামুটি 15 দিন ছাড়া ছাড়া একটা করে ক্রিটিক্যাল ফেজ রয়েছে, সেইগুলোকে অবশ্যই আমাদের ইরিগেশন দিতে হবে, যেটা খেয়াল রাখতে। আচ্ছা, নবরণ বাবু, আপনার কাছে যেটা জানবো, একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা রয়েছে এই কারণেই যে প্রতি বছর আমাদের এই আলু বীজের জন্য আমাদের বাইরের রাজ্যের ওপর মুখাপেক্ষী হতে হয় এবং অতিরিক্ত পয়সা দিয়ে বীজ কিনতে হচ্ছে।
তাহলে কি বীজ চাষি বন্ধুরা নিজেরা তৈরি করতে পারেন না, বা পারলে কিভাবে করা উচিত এই বীজ উৎপাদন? একদম ঠিক কথা। আমাদের রাজ্যের কিছু আবহাওয়াজনিত প্রতিবন্ধকতার জন্য বীজ উৎপাদনটা কিছুটা ব্যাহত হয়, কিন্তু এক্ষেত্রে মানে এটা অপ্রাসঙ্গিক হবে না কি আমাদের পশ্চিমবঙ্গ সরকার বর্তমানে ওই আলুর বীজ উৎপাদনের জন্য একটা বিশেষ প্রযুক্তি টিস্যু কালচার পদ্ধতি, তার মাধ্যমে কিন্তু আলু বীজ উৎপাদন করার জন্য কৃষক ভাইদেরকে যথেষ্ট সহায়তা করছেন, এবং এটা প্রতি বছর কিন্তু এই টিস্যু কালচারের আলু সেটা কিন্তু আমাদের রাজ্যে তৈরি হচ্ছে। তা এইগুলো তো বাড়ছেই। এবার এইখানে একটা কথা বলার, যে আপনার যেটা প্রশ্ন ছিল যে বীজ উৎপাদনের ক্ষেত্রে কিছু সতর্কতা, মানে এখন দেখা যায় কি অনেক কৃষক ভাই নিজের বীজ নিজে রাখেন, হ্যাঁ, সেটা সাধারণ যেটা বীজ, মানে নিজের যেটা বীজ কিনে আনেন ভিন রাজ্যের বীজ, সেখান থেকে আবার নিজের বীজ রেখে দেন। তা সেক্ষেত্রে কতগুলো জিনিস একটু লক্ষ্য রাখতে হবে। এক হচ্ছে, প্রথম কথা হচ্ছে যে মানে আপনার মানে বীজ, আমি যদি যে ক্ষেতটাকে, যে প্লটটাকে আমি বীজ উৎপাদনের জন্য সিলেক্ট করব, সেই আলুগুলো, মানে সেই বীজ আলুগুলোকে বসাতে হবে গোটা। আচ্ছা, গোটা মানে সাধারণভাবে তো কৃষক ভাইরা তো আমাদের রাজ্যে বলে, কেটে বসান, হ্যাঁ। কিন্তু বীজ আলুর জন্য কোনোভাবেই কেটে বসানো যাবে না। কেন যাবে না? না, একটা যদি গোটা আলুতে যদি 4টে চোখ থাকে বা 3টে চোখ থাকে, প্রত্যেকটা চোখ থেকে একটা করে গাছ হবে, এবং প্রতিটা গাছে 3টে করে আলু ধরবে, অর্থাৎ একটা আলু থেকে 9-10টা বীজ আলু পাওয়া যাবে। আর বীজ আলুর সাইজ কখনো বড় হলে সেই বীজ আলু বিক্রি হয় না, কারণ কৃষক ভাইদের বীজের হার বেড়ে যাবে। যিনি কিনবেন তার তো জমিটা ভর্তি হবে না, যা তিনি এখন দেখা যাচ্ছে আমরা সাধারণত 3 বস্তায় 1 বিঘা বীজ ব্যবহার করি। তা সেই কারণে গোটা আলু অবশ্যই বসাতে হবে। একটু বিরত করছি, এক বন্ধু আছেন টেলিফোনে, একটু দেখে নিই। হ্যালো, হ্যাঁ, হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার, আমি ঝাড়গ্রাম জেলার কাটাপাহাড়ি থেকে শঙ্কর দাস বলছি। বলুন শঙ্কর বাবু। হ্যাঁ, হ্যাঁ, আমরা ওই আগাছা নাশক হিসাবে আপনাদের ওই আলুতে এইসব নিয়ে তো আলোচনা হচ্ছে, তো আমি কৃষি পরামর্শদাতাদের কাছে একটু অনুরোধ করব, আমরা বেথুয়া বা ঘাস এই জাতীয় আগাছাকে নষ্ট করতে পারি সেই দাবাং, ডিজার বা এই ধরনের মানে ওষুধ প্রয়োগ করে আর কি, গাছ মানে প্রথম জল দেওয়ার পরে। কিন্তু বেগুন ফটফটি বলে একটা আগাছা আছে, বেগুন ফটফটি, ওই আগাছাটাকে আমরা নষ্ট করতে পারি না। ঠিক আছে, আমরা হ্যাঁ প্রশ্ন আমরা শুনেছি, উত্তরটা নিয়ে নিচ্ছি। কি এটা বেগুন কটকটি? হ্যাঁ, ঠিকই তাই, ওটা একটা চওড়া পাতা আগাছা, এবং এটাকে করার জন্য আমি আমার বক্তব্যের মধ্যে বলেছিলাম, নামটা উল্লেখ করে দিই, যে মেট্রিপোজেনের সঙ্গে ক্লোরিনোফব প্রোপারজাইল, যেটা শাগুন 21-11 এই নামে পাওয়া যায়। এটা কিন্তু আমি বলেছি যে 2 থেকে 3টে পাতা বেরিয়েছে, মানে আলু গাছের নয়, আগাছার, ওই অবস্থা কিন্তু স্প্রে করলে সব থেকে ভালো ফল পাওয়া যাবে। কিন্তু স্প্রে করার কিছু ব্যাপার আছে, অনেক সময় স্প্রে করেও ভালো ফল পাওয়া যায় না। কেন? অনেকে মেঘলা ওয়েদারে স্প্রে করেন, ভালো ফল পাবেন না। আবার কি হয়, মানে ধরুন একটা মানে যেটা করা হয় আর কি, ধরুন একটু মানে 20 গ্রাম ওষুধ, সেইটাকে প্রথমে 1/2 লিটার জলে ভালো করে গুলে নিতে হবে, দিয়ে তার সঙ্গে আবার 8 লিটার জল মেশাতে হবে, হ্যাঁ, কিছুটা তার মধ্যে সারফেক্টেন্ট মানে আঠা জাতীয় জিনিস মেশাতে হবে, দিয়ে তারপরে আবার 8 লিটার জল, ওটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর 8 লিটার জল দিয়ে, আর আরও 8 লিটার জল দিয়ে, অর্থাৎ 1 ব্যারেল ভর্তি হলো। এইভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে ফর্মুলেশনটা, না হলে কিন্তু ভালো কাজ পাওয়া যাবে। আচ্ছা, আমি পরের প্রশ্নে যাচ্ছি, কারণ প্রায় শেষ পর্যায়ের দিকে আমরা ক্রমশ এগিয়ে যাচ্ছি। পূর্ণেন্দুবাবু কাছে যেটা জানবো, যে রোগ পোকা তো থাকবে, পোকা আক্রমণটা কিভাবে প্রতিহত করবেন? হ্যাঁ, আলুর ক্ষেত্রে মূলত রোগটাই বেশি সমস্যা, কারণ আমাদের নবনবাবু বলবেন। আমি খালি পোকার ক্ষেত্রে খালি যেগুলো আমাদের লাগে, কাটুই পোকা বলে একটা পোকা লাগে, এবং সেটা ভেতরের অংশ মানে আলুর ইয়েটাকে খুঁড়ে খায়, এবং সেক্ষেত্রে আমরা প্রথমত যেটা হচ্ছে, যখন লাগাচ্ছি সেই সময় যদি আমরা কোনো ক্লোরোপাইরিফস জাতীয় ওষুধ, এগুলো আমরা ডাস্ট হিসাবেও দিতে পারি বা গ্র্যানুলার হিসাবে দিতে পারি, তাহলেও এটার সমস্যা অনেকটা হবে। আর যেগুলো শুয়োপোকা বা যে ধরনের পোকাগুলো, যেগুলো আমাদের পাতা খেকো পোকা, এই ধরনের যেগুলো পোকা রয়েছে, সেক্ষেত্রেও আমরা ক্লোরোপাইরিফসটা স্প্রে করতে পারি, বা আমাদের প্রোফেনোফস রয়েছে সেটা আমরা স্প্রে করতে পারি, বা যদি বেশি পরিমাণে হয় তাহলে সেক্ষেত্রে আমরা ফেনভেলারেট বা কোনো সিনথেটিক পাইরিথ্রয়েড গ্রুপের যে কোনো একটা ওষুধ আমরা স্প্রে করব। আর বীজের ক্ষেত্রে যেটা উনি বলছিলেন, যে বীজের ক্ষেত্রে আমাদের যেগুলো রস শোষককারী পোকা, যেগুলো অ্যাফিড ফ্যাফিড এই ধরনের যেগুলো রয়েছে, তার জন্য আমরা ফ্লোনিকামাইড বলে একটা নতুন ওষুধ যেটা আছে বাজারে, সেটা আমরা প্রয়োগ করলে কিন্তু আমরা ভালো ফলন পাবো। আচ্ছা, আর একটা দেখা যায় আলু ক্ষেতের চারপাশে যে আমরা সর্ষে বুনে দিই, সেটা কি কোনো কারণ আছে?
হ্যাঁ, অবশ্যই এটা বর্ডার ক্রপ হিসেবে আমরা করতে পারি, কারণ আমাদের যে এই যে অ্যাফিড বা যে চিয়াসিড যেগুলো, এগুলো হলুদ রঙে আকৃষ্ট হয়। ঠিক, এটার জন্য আমরা যদি চারদিকে একটা বেড়ার মতো দিয়ে দিই, সেক্ষেত্রে আমরা ওটাকে আটকাতে পারবো। আচ্ছা, নরনবাবুর কাছে আসবো তার আগে আরেক বন্ধু আছেন টেলিফোনে, একটু দেখে নিই। হ্যালো, হ্যালো, হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি চোপড়া থেকে কামাল উদ্দিন বলছি। হ্যাঁ হ্যাঁ, বলুন কামরুদ্দিন। আমার আমার প্রশ্ন হলো যে বর্তমানে আলুতে কোন হ্যাঁ। শীতের জন্য কোন ওষুধ দিলে একটা ভালো পরিচ্ছন্ন পাবো, একটা। আর দ্বিতীয় নম্বর হলো কিছু কিছু গাছ আমাদের এরিয়ায় এবার হলদে হয়ে যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, আপনি সেটা সঙ্গে বেগুনের থাকুন ক্ষেত্রেও- আমাদের। হ্যাঁ, আপনার উত্তর আমি নিয়ে নিচ্ছি। হ্যাঁ আচ্ছা, নরম ওনার বাবু, প্রশ্নটা হ্যাঁ। ছিল বোধহয় শীতের সময় কি ওষুধ হ্যাঁ, প্রয়োগ প্রয়োগ করবেন, আর ওই হলদে হয়ে যাচ্ছে পাতা। আমরা সেই জায়গাতেই আসছিলাম রোগের বিষয়ে। দেখুন, এখন যে ওয়েদার, মানে আচ্ছা, আপনি আপনার উত্তর দেওয়ার আগে আমি বলে নিই যে নাভি ধসা একটা আমাদের এই সময় আমাদের রাজ্যের জন্য নাভি ধসা একটা বড় আমাদের আলু গাছের শত্রু, ঠিক আছে, যেটা একটা ছত্রাক ঘটিত রোগ। সাধারণভাবে দেখা গেছে যে টেম্পারেচার, মানে ধরুন রাতের টেম্পারেচার মোটামুটি 7 থেকে 12-র মধ্যে থাকলে, আর দিনের টেম্পারেচার 24-25 এরকম থাকলে, এবং তাহলে এই রোগটা ছড়ায়। কিন্তু এখন ছড়াবে না। কেন না, এখন আর্দ্রতার পরিমাণ কিন্তু অনেক কম আছে। ঠিক। 80% অন্তত রিলেটিভ হিউমিডিটি না হলে, এবং তার সঙ্গে যদি ঝিরঝিরে বৃষ্টি বা কুয়াশা থাকে, তখন কিন্তু এই রোগটা ছড়িয়ে পড়বে। তা আচ্ছা। উনার যেটা প্রশ্ন ছিল, তাহলে এখন আপনার চিন্তা করার কোনো কারণ নেই। কিন্তু যখনই দেখবেন যে হিউমিডিটি বেড়ে যাচ্ছে, ওয়েদার ফোরকাস্টটা ভালো করে খেয়াল করুন, যখনই হিউমিডিটি বেড়ে যাবে তখনই কিন্তু আপনাকে স্প্রে শুরু করতে হবে। কি স্প্রে করবেন? প্রথমত আপনার এটা হচ্ছে প্রোফাইল্যাকটিক, অর্থাৎ রোগ হওয়ার আগেই স্প্রে। সেক্ষেত্রে ম্যাঙ্কোজেব, সবাই জানেন ম্যাঙ্কোজেব খুব চালু ওষুধ আছে। এছাড়া আছে আপনার প্রপিনেব, মানে ঠিক। যেটা এন্ট্রাকল বলে পাওয়া যায়, বা ক্লোরোথ্যালোনিন কবচ নামে পাওয়া যায়। অনেক নামে পাওয়া যায়, চাষিদের সুবিধার জন্য আমি ট্রেড নেমগুলো দু একটা করে ইউজ করলাম। তা এইগুলো কিন্তু প্রথমে ঘুরিয়ে ফিরিয়ে 2-3 বার ব্যবহার করে নিতে হবে। আচ্ছা, তারপরে হ্যাঁ। কিন্তু যখনই আপনার নাভিধসার মানে বেড়ে যাবে, তখন মানে আসতে শুরু করবে, তখন কিন্তু আবার এই ওষুধগুলো কাজ করবে না। তখন বিভিন্ন রকম ডিপার্টমেন্টের ফর্মুলার একটাই বলে দিচ্ছি, যেমন আপনার সায়ামক্সানিল প্লাস ম্যাঙ্কোজেব বা ডাইমিথোমট প্লাস ম্যাঙ্কোজেব, এই কম্পোজিশনগুলো তখন ব্যবহার করতে হবে আর কি। আচ্ছা, এই সঙ্গে একটু বলি যে বীজ শোধন করার বিষয়টাও নিশ্চয়ই থাকবে এই রোগ প্রতিহত হ্যাঁ, করার ক্ষেত্রে। বিশেষত আলুর ক্ষেত্রে যে সমস্ত রোগগুলো আসে, তার কিন্তু অধিকাংশটাই বীজবাহিত। বীজবাহিত, হ্যাঁ, হ্যাঁ। সেই জন্য বীজ শোধনের কথা আমার প্রথমে আমরা একটু আলোচনা করেছিলাম। হ্যাঁ, উনি হ্যাঁ, বলেছেন, হ্যাঁ। সেই জন্য আমি সেটা আর যেন ওটাতে মাথায় আমি থাকে, বিস্তারিত চাষিদের যাচ্ছি না। হ্যাঁ। একটা কথা এখানে বলবো যে যেটা ওই পোকার কথা বলা হচ্ছিল, ওই পোকাগুলো দিয়ে কিন্তু ভাইরাস ছড়ায়। এই ব্যাপারটা কিন্তু কৃষক ভাইরা অনেকেই হয়তো জানেন না, যার জন্য কিন্তু ফলনটা অনেকটা কমে যায়। তা আমরা যেটা টিস্যু কালচার পদ্ধতিতে বীজ উৎপাদন করছি, সেখানে কিন্তু আমরা ভাইরাস ফ্রি আলু তৈরি করার চেষ্টা করছি। তাহলে ঠিক আছে, শেষ প্রশ্ন হিসেবেই থাকবে, হাইটেক পদ্ধতির কথা আছে। হ্যাঁ হ্যাঁ, একদম। হ্যাঁ, হ্যাঁ, তা ঠিক। সেইখানেই হচ্ছে ব্যাপার, এই যে ভাইরাস মুক্ত আলু বীজ উৎপাদন করা, এটাই আমরা কিন্তু এই হাইটেক মানে টিস্যু কালচার পদ্ধতিতে ল্যাবরেটরিতে আমাদের রাজ্যে যে আনন্দপুরে বা কৃষ্ণনগর এবং জলপাইগুড়ির মোহিতনগরের টিস্যু কালচার ল্যাবে যে টিস্যু কালচার চারা তৈরি হচ্ছে, সেইটা কিন্তু আবার আমরা আমাদের বিভিন্ন জেলায় সেটাকে কিন্তু সেখান থেকে আবার কাটিং করে আমরা চারা তৈরি করছি গ্রিন হাউসের ভেতর। এবং সেই গ্রিন হাউস থেকে আবার আমাদের পার্মানেন্ট নেট হাউস আছে, সেখানে আমরা চারা এনে বসাচ্ছি, এবং সেখান থেকে যে আলু তৈরি হচ্ছে ওটা কিন্তু একদম ব্রিডার সিডের কাছাকাছি, এবং ওইটা হচ্ছে সম্পূর্ণভাবে ভাইরাস মুক্ত। অর্থাৎ কিনা কৃষক ভাই নিজের কোয়ালিটি সিড নিজে তৈরি করতে পারবেন এই পদ্ধতিতে গেলে। দ্বিতীয় কথা হচ্ছে যে বীজের জন্য যে খরচাটা করতে হয় কৃষক ভাইকে, ভিন রাজ্যের জন্য যে বীজ আনতে গেলে বিঘা প্রতি অন্তত প্রায় 10,000 টাকা খরচা করতে হয়, যেখানে আলু চাষের খরচ বিঘাতে 30,000 টাকা, অর্থাৎ 30% খরচ বীজেই চলে যায়। তাহলে এই জায়গাটা কিন্তু আমরা সরকারের পক্ষ থেকে কৃষক ভাইকে বোঝানোর চেষ্টা করছি, নিজের বীজ নিজে উৎপাদন করুন, কোয়ালিটি সিড উৎপাদন করুন। আগামী 2030 সালের মধ্যে আমরা আশা করছি আমাদের রাজ্য আলু বীজ উৎপাদনে স্বয়ংবর হবে। এই সঙ্গে ঘড়ি জানান দিচ্ছে যে ইতি টানতেই হচ্ছে। আপনাদের দুজনকে আজকের এই স্টুডিওতে আসার জন্য এবং একটা সুন্দর অনুষ্ঠান পরিবেশন করার জন্য অসংখ্য ধন্যবাদ এবং নমস্কার। সেই সঙ্গে দর্শক বন্ধু, আপনারা শুনলেন আজকে যে আলু ক্ষেতের পরিচর্যা যদি সঠিকভাবে নেওয়া যায় এবং সরকারি বিভিন্ন সহায়তা
তো রয়েছেই। ফলে আগামী দিনে আমাদের আলুর ফলন এবং উৎপাদন যে ভালো হবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এইরকমই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে প্রতি বৃহস্পতিবার ঠিক 5:30টায় কলকাতা টিভির পর্দায় আমাদের বাংলার মাটি বাংলার কৃষি অনুষ্ঠান দেখতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, কিন্তু কোথাও যাবেন না। পরবর্তী অনুষ্ঠানের জন্য আপনাদের নজর থাকুক কলকাতা টিভির পর্দায়। নমস্কার।